বাংলাদেশের ক্লাব ফুটবলের বসুন্ধরা কিংস তারা চ্যাম্পিয়ন হয়ে নেমেছিল এএফসি চ্যালেঞ্জ লিগে নিজেদের প্রথম ম্যাচে ওমানের ক্লাবের এগেইনস্টে তারা দুর্দান্তভাবে এগিয়েও গেল, তবে শেষ পর্যন্ত নিজেদের ভুলেই তাদের হারতে হয়েছে। 3-2 গোলে ওমানের ক্লাব আল শিবের কাছে এএফসি চ্যালেঞ্জ লিগের সমীকরণটা প্রথম ম্যাচে একটু কঠিন করে দিল বসুন্ধরা কিংস। রাফায়েল অগুস্তো তিনি গোল করেছিলেন, ম্যাচটা বসুন্ধরা কিংস সমতায় ফিরলো। এরপর রাকিব হোসেনের দুর্দান্ত একটা গোল, সেখান থেকে বসুন্ধরা কিংস লিডটাও পেয়ে গিয়েছিল ম্যাচের 54 মিনিট সময়ে। তবে যা হবার তাই হলো, 60 মিনিট এবং 77 মিনিটে দুটা গোল কনসিড করে ম্যাচ থেকে ছিটকে পড়লো তারা। ফার্স্ট হাফে দেখা গেল এক কিংসকে, সেকেন্ড হাফে বসুন্ধরা কিংসের ওই ফ্লেয়ারটা আসলে এই ম্যাচে মিসিং ছিল। আপনি ম্যাচটা শুরু করলেন, ডোরিয়েলটন একেবারে শুরুর প্রথম মিনিটে একটা গোলের চান্স পেয়েছিল, শটটাও তিনি করেছিলেন, যদিও আলশিবের গোলকিপার সেটা আটকে দিয়েছেন। এবং ঘটনা আসলে কি হয়েছে, আপনি ফার্স্ট ম্যাচ ডেতে যদি অন্য ম্যাচটারও হিসাব দেখেন, সেখানে কুয়েত এফসি আল আনসারকে হারিয়েছে 3-2 গোলে। দুইটা ম্যাচেরই কিন্তু আপনার স্কোর লাইন সমান। সেকেন্ড ম্যাচ ডে অর্থাৎ বসুন্ধরা কিংসের নেক্সট ম্যাচটাই হচ্ছে আপনার আল আনসারের সাথে। সেই ম্যাচটা যদি বসুন্ধরা কিংস জিততে পারে তাহলে হয়তো তারা রেসে টিকে থাকবে, না হলে সেকেন্ড ম্যাচ ডেতে কিন্তু বসুন্ধরা কিংসের আরও একবার এফসি কম্পিটিশনে তাদের যাত্রাটা শেষ হয়ে যাচ্ছে। এই কথাটা তো আসলে কেতাবি কথা যে এরকম এরকম হবে, যে এটা হলে এটা হবে। বসুন্ধরা কিংস আপনি বলছিলেন যে এগিয়ে গিয়ে তারপরে তারা ম্যাচটা হেরেই বসেছে, কিন্তু এগিয়ে যাওয়ার আগে তারা আসলে পিছিয়ে গিয়েছিল। আমার মনে হয় ওইগুলো একটু নোটিস করা দরকার। বসুন্ধরা কিংসের ফুটবল কালকে যে ব্র্যান্ডেড ছিল সেটা যে খুব মন্দ ছিল আমি এটা বলবো না। আলসিব একেবারে সহজ প্রতিপক্ষ না। ইনফ্যাক্ট বসুন্ধরা কিংস যে গ্রুপে পড়েছে তিনটা টিমই, তারা ছাড়া বাদ দিয়ে তিনটা টিমই আসলে এএফসি টুর্নামেন্টগুলোয় ভালো করার ইতিহাস আছে। ঠিক উল্টো ইতিহাস হচ্ছে বসুন্ধরা কিংসের। এবং আপনি যে প্লেয়ার রিক্রুটমেন্টও দেখেন বসুন্ধরা কিংসের এইবারের, তারা কি আসলে এএফসি টুর্নামেন্টে খেলে খুব অভ্যস্ত নয়। এবং এই প্লেয়ারদের কাছ থেকে একটা টিম যদি আপনি তৈরি করেন, তারা যে হাড্ডাহাড্ডি লড়াই করেছে 3-2 পর্যন্ত, আমি বরং বলবো যে এইটা হয়তো তাদের জন্য একটা পজিটিভ সাইন হতে পারে। এই ম্যাচ তাদের হারারই কথা ছিল, কিন্তু যেটা একটু হলেও ভালো লেগেছে তাদের ফাইটিং স্পিরিটটা ছিল যতক্ষণ পর্যন্ত তারা ওই ম্যাচটা 2-2 হতে দেয় নাই। 2-2 হওয়ার পরে বসুন্ধরা কিংসের ডিফেন্সিভলি আরও বেশি সলিড হওয়া প্রয়োজন ছিল। তারা যখন একবার 2-1 গোলে লিডটা পেল, যেটা তাদের দরকার ছিল এবং যারা বুঝতে পারার কথা যে এটা আমরা পেয়ে গেছি। রাকিবের ওই শটটা তো দারুণ হয়েছে, কিন্তু আসলে তো ওটা অন্যভাবে দেখা যায় যে ওটা আলসিব গোলকিপারের একটা ভুল, যিনি আসলে ওটা বুঝতে পারেন নাই। কিন্তু ওটা তো বল যে খুব বাইরে দিয়ে গেছে তা তো না, তার নাগালের বাইরে দিয়ে। তো তাদের দিক থেকে ব্যাপারটা এরকম, কিন্তু আমাদের দিক থেকে বা বসুন্ধরা কিংসের দিক থেকে বাংলাদেশের পার্সপেক্টিভে একটা দুর্দান্ত গোল। এরপরে বসুন্ধরা কিংসের ডিফেন্সটা পুরোপুরি শাটডাউন করে দেওয়া দরকার ছিল। বিগ ম্যাচে আপনি যদি এই ধরনের এক্সপেরিয়েন্স না থাকলে পরে যা হয়, আপনি শাটডাউন না করে আপনি, আমার তো মনে হলো যে তৃতীয় গোলটা স্পেশালি খোল্লা গোলই খেয়েছেন। এবং বসুন্ধরা কিংসের ডিফেন্স লাইন ইজ নট গুড ইনাফ। সেটা ফুল ব্যাকের কথা বলেন, আপনি সেন্টার ব্যাকের কথা বলেন, এইটা এএফসি স্ট্যান্ডার্ডের সাথে ঠিক সামঞ্জস্যপূর্ণ নয়। দেখেন ফার্স্ট গোলটা যখন বসুন্ধরা কিংস কনসিড করলো, সেখানেও হচ্ছে গিয়ে যে খুব সহজে সেখানে আলশিবের প্লেয়ার ঢুকে গেলেন। প্রথমে সানডে তার সামনে থেকেই আসলে প্লেয়ারটা ঢুকলেন, রিমন যে তাকে শেষ পর্যন্ত আটকাতে পারলেন না, রিমন চোটে পড়লেন, সাদ নামলেন। সাদকে এই জায়গায় ক্রেডিটটা দিতে চাই, তিনি নামার পর বেশ কিছু আক্রমণ তিনি তৈরি করতে পেরেছেন। ইনফ্যাক্ট আপনার প্রথম গোল রাফায়েল অগুস্তো যেই গোলটা করলো ম্যাচের 42 মিনিটের সময়, সেটাও হচ্ছে সাদ শটটা নিলেন রাফায়েল অগুস্তো থেকে, খালি হচ্ছে ফাইনাল ফিনিশিং এর তিনি করলেন। জটলা ছিল, তিনি তো হচ্ছে আপনার পোস্টে ডিরেক্টলি হচ্ছে ওপর দিয়ে তিনি মারতে চান, মিসকিক ছিল। এই জায়গায় আপনার অ্যাসিস্ট আসলে সাদকে যেমন স্কোরশিটে আছে, একই সাথে হচ্ছে তার ওই জিনিসটা জায়গা মতো যে সেটা লাকিলি হোক আনলাকিলি হোক সেটা হচ্ছে গিয়েছে। ওভারঅল এই ম্যাচে সাদের তার ওই লেফট সাইডটা সামলানোটা ভালো ছিল, কারণ ওই সাইড থেকে কিন্তু আপনার ফার্স্ট গোলটা হলো। এরপর আপনি থার্ড গোলটার যে কথা বলছেন, সেখানেও আপনি দেখেন সেখানে ম্যান মার্কিংটাই আসলে হয় নাই। ওই প্লেয়ার কোথায় ছিলেন, পেনাল্টি এরিয়ার বাইরে তখন রাকিবও ছিল, রাকিবের সামনে থেকে রাকিব একটু স্লোলি যাচ্ছেন, তিনি আসলে রান মেক করে ঢুকে পড়লেন। এবং তাজ বাকি যেসব সেন্টার সেখানে ইমানুয়েল টনি এবং তপু বর্মন, তাদের ওই জটলার থেকে আসলে গোলটা বের করলো। আমরা প্রচুর বল লুজ করতে দেখেছি ম্যাচের শেষ দিকটা এসে। এই জিনিসগুলো আসলে বসুন্ধরা কিংসকে এই ম্যাচে ভুগিয়েছে দিন শেষে। এবং আপনার এখন যেই অবস্থা দাঁড়িয়েছে যে
এই দলটার মধ্যে গোল স্কোরার আছেন ঠিকই, কিন্তু ডোরিয়েলটনও কিন্তু বিগ ম্যাচে আপনাকে স্কোর বের করে দিতে পারছেন না। সেটা আমরা হচ্ছে গিয়ে এফসি কাপে এর আগেও যখন খেলেছে আমরা দেখেছি ডোরিয়েলটন সহজ কিছু সুযোগ আসলে মিস করেছে, যদিও কালকে তিনি প্রতিপক্ষের ডিফেন্স লাইনকে ব্যস্ত রেখেছেন। সেই জায়গায় একটা ডিসিশন যেটা বসুন্ধরা কিংসের ফেভারে হওয়ার কথা ছিল, সেই ডিসিশনটাও রেফারি পুরোপুরি এগেনস্টে চলে গেছে। না হলে হয়তো বা ওই ম্যাচে ওই সময়টায় কোনো একটা ডিসাইসিভ কিছু ডোরিয়েলটন করলেও করতে পারতেন। এই সব কিছু মিলে বসুন্ধরা কিংসের জন্য এই ম্যাচটা হয়তো বা হারার ছিল, কিন্তু যেভাবে তারা ফাইট করে হারলো এইটা হচ্ছে এখন তাদের পরবর্তী ম্যাচের জন্য টনিক হিসেবে কাজ করাইতে হবে। বসুন্ধরা কিংসের কোচ মারিও গোমেজ, তার কলা কৌশল আসলে কেমন কি দেখলেন এই ম্যাচটাতে? তার জন্য তো এফসি টুর্নামেন্ট নতুন কিছু না তার জন্য, কারণ তিনি এফসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও তার রয়েছে, এবং তিনি তো আসলে এখন ধরেন আস্তে আস্তে তার ইভ্যালুয়েশনের টাইমটা চলে আসবে। কারণ আপনি প্রথম যখন আসলেন মানে খুব বেশি যে তিনি সময় পেয়েছিলেন তাও না চ্যালেঞ্জ কাপের আগে, কিন্তু এরপর তো আপনি ঘরোয়া লিগগুলোতে আসলে খেলছেন, লিগে আপনি 2টা ম্যাচ খেললেন, আপনি ফেডারেশন কাপে ম্যাচ খেলেন, সব মিলিয়ে 4টা ম্যাচ আপনি খেলেছেন। উনি না খুব মানে ডিফেন্সিভলি সলিড মেন্টালিটির একটা কোচ, ওই ডিফেন্সিভ অ্যাপ্রোচটা তার থাকে। কিন্তু গতকালকে কিন্তু তার সেই জায়গা দিয়েই, তার মেইন কনসার্নের জায়গাটা দিয়ে, তার শক্তির জায়গাটা দিয়ে বসুন্ধরা কিংস গোলগুলো কনসিড করলো। বসুন্ধরা কিংস স্ট্রেইট আসলে 4-4-2 ফরমেশনে চলে যায়। মানে আপনি দুজন মিডফিল্ডার খেলাবেন যাদের কাছ থেকে আপনি হচ্ছে গিয়ে একজনকে দিয়ে তো আপনি টোটালি হচ্ছে ডিফেন্সটার সামনে শিল্ড হিসেবে দাঁড় করাবেন, আরেকজনকে দিয়ে আপনি বক্স টু বক্স রোলগুলো আসলে প্লে করাতে চাবেন। ওই জায়গাটার মধ্যে আমার মনে হয় কালকে ওই কমিউনিকেশনটা হৃদয় এবং সোহেল রানা জুনিয়রের মধ্যে যে খুব ভালোভাবে হয়েছে সেটাও আসলে গতকালকের ম্যাচে আমরা দেখি নাই। 2টা পয়েন্ট রেজ করতে চাই। সাদউদ্দিন লেফট ব্যাকে স্টার্ট করেন নাই, রিমন ইনজুর্ড হয়ে যাওয়ার পরে ওই জায়গায় তাকে ব্যবহার করেছে কিউবা মিচেল, তিনিও পরে গিয়ে নেমেছেন। তবে সাদউদ্দিন জাতীয় দলের শেষ ম্যাচের আগের ম্যাচে লেফট ব্যাকে খেলেছিলেন, প্রবলভাবে সমালোচিত হয়েছিল তার পারফরমেন্স। দেখা গেল যে বসুন্ধরা কিংসই তাকে লেফট ব্যাকে ফার্স্ট চয়েস হিসেবে ভরসা করতে পারছে না, তাজউদ্দিন রাইট ব্যাকে স্টার্ট করেছিলেন। আর এইটার একই সঙ্গে জোড়া প্রশ্ন হচ্ছে, যুক্ত প্রশ্ন হচ্ছে যে কিউবা মিচেল আসলে কোন জায়গায় ভুগছেন, তিনি কেন স্টার্ট করতে পারছেন না? গেল তো কয়েকটা মাস তো হয়েই গেল। আমি ধরলাম যে বাংলাদেশের আবহাওয়া তার অনুকূলে ছিল না, কুয়েতের আবহাওয়া আসলে তার অনুকূলে থাকার কথা না, কিন্তু ওইখানকার মাঠ বা পরিস্থিতি তো তার জন্য স্বাভাবিক হওয়ার কথা, ওগুলোতে খেলে তিনি অভ্যস্ত। তো আপনি যখন 4-4-2 ফরমেশন ইউজ করবেন, ঠিক আছে, আপনি বলতে পারেন যে ট্যাকটিক্যালি কিউবা মিচেল হয়তো যায় না বা এরকম কিছু, কিন্তু একজন ভালো কোচ তো সাধারণত ভালো প্লেয়ারদেরকে ইনকর্পোরেট করেন। ধরেন কিলিয়ান এমবাপে আর ভিনিসিয়াস জুনিয়রকে তো একসঙ্গে খেলাচ্ছেন এখন শাবি আলোনসো, তো এইটা তো খুবই বেসিক না? তো এই দিকে আসলে বসুন্ধরা কিংস এই জায়গায় আপনি যখন এই ম্যাচটা বাদ দিয়ে আপনি আল কারামার এগেনস্ট ম্যাচটা চিন্তা করবেন এবং ডোমেস্টিক লিগের যেই 4টা ম্যাচ বসুন্ধরা খেলেছে ডোমেস্টিক টুর্নামেন্টে সেটার ম্যাচগুলো চিন্তা করবেন। কিউবা মিচেলের মেইন কম্পিটিটর 11-এ ঢোকার জন্য এখন হচ্ছে ইমানুয়েল সানডে। সানডের জন্যই কিন্তু বসুন্ধরা কিংস আজকে এই পর্যায়ে মিন্স আল কারামার সাথে ম্যাচটা, এবং সানডে ডোমেস্টিকলি তিনি হচ্ছে দুর্দান্ত কাজ করছেন। না ড্রপ না, এখন এই জায়গাটার মধ্যে কিউবা মিচেলকে দিয়ে আপনি যে খুব ডিফেন্সিভ সাপোর্ট পাবেন সেটা কিন্তু না। কিউবা মিচেলের মেইন পজিশন কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার বা নাম্বার 10 রোলে তিনি আসলে খেলে থাকেন। বসুন্ধরা কিংসের কোচ মারিও গোমেজ তিনি যদি কিউবা মিচেলকে ইন্টিগ্রেট করেন তাহলে তার যে প্ল্যান সেটা হচ্ছে আমি অ্যাজ এ সেকেন্ড স্ট্রাইকার বা হচ্ছে 4-4-2 এর সেকেন্ডটা হিসেবে আমি কিউবা মিচেলকে তিনি খেলতে পারেন না। এইটাই তো হচ্ছে আপনার জায়গা। আপনি যদি লেফট উইং এ খেলেন, হ্যাঁ লেফট উইং এ তখন খেললে আপনার হচ্ছে মাঝখানে রাফায়েল অগুস্তোকে আপনি নিয়ে আসবেন, তখন কিন্তু আপনি সামনের পজিশনে রাফায়েল অগুস্তো এতটুকু সাপোর্ট আপনি হচ্ছে পাবেন না। এই জিনিসগুলোর জন্য মানে এখন ধরেন হচ্ছে কি আপনি যদি অন্য কোচের আন্ডারে ধরেন 4-2-3-1 ফরমেশনে বসুন্ধরা কিংস খেলতো তাহলে আপনি ওই মাঝখানে 3তে আপনি চোখ বন্ধ করে হচ্ছে কি আপনি কিউবা মিচেলকে ইউজ করতে পারতেন। আমার কাছে মনে হয় রাফায়েল অগুস্তোর মিডফিল্ড প্রেজেন্সটা বেশি দরকার বসুন্ধরা কিংসের, তার যে ফিজিক এবং তার যে বল কন্ট্রোল, এইটা দিয়ে আমি জানি যে এটা অদ্ভুত শোনাবে, কিন্তু 6-এ হয়তো তিনি প্রপার প্লেয়ার না। নাম্বার 8 শুড বি হিজ আইডিয়াল। এবং মানে বাকি ম্যাচগুলোতে তো আপনার 40s থেকে যাদেরকে আনা হয়েছে আপনি তাদেরকে হচ্ছে পাচ্ছেন। পাওমর বাবুকে আপনি ইউজ করতে হয়তো বা পারবেন যদি ওই ম্যাচের আগে কাগজপত্রের যেসব ঝামেলা রয়েছে সেইটা আপনার সলভ হয়ে যায়। এবং এই জায়গায় বসুন্ধরা কিংসের সেকেন্ড ম্যাচে আরো একটা প্লাস পয়েন্ট হতে পারে আপনার ইসা জালো। 2 সিজন ধরে তিনি 40-এ খেলছেন অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার। আপনি তাকেও আসলে ইউজ করলে আমার মনে হয় ওই জায়গায় অগুস্তো আরেকটু সামনে যে আপনার খেলতে পারে। কিন্তু আপনি যখন ম্যান টু ম্যান কম্পেয়ার করবেন বসুন্ধরা কিংসের কম্পিটিটরদের এগেইনস্টে, মানে ধরেন আলসিপ তো চলেই গেছে, আল আনসার আর হচ্ছে কুয়েতেসি,
ম্যান টু ম্যান যখন ভ্যারি করবেন দেখবেন যে বসুন্ধরা কিংস এমনি সেখানে পিছিয়ে আছে। এরপর আসলে মাঠের খেলায় গিয়ে আপনাকে আপনি প্রত্যাশা করছেন জয়ের, কিন্তু যেটা আসলে পুরোপুরি বাস্তবিক ওই অর্থে ওইভাবে মনে হয় না। না। ফুটবলে যে কোনো কিছু হতে যে কোনো কিছু হতে পারে, লিভারপুল কালকে এক্স্যাক্টলি হেরেছে। যে কোনো কিছু হতে পারে। সেই শক্তিটা আসলে বসুন্ধরা কিংসের প্রয়োজন। দেখা যাক বসুন্ধরা কিংস এখান থেকে বাউন্স ব্যাক করতে পারে কি না, সময় এখনো আছে, এটাই তাদের জন্য পজিটিভ খবর। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.